ওই ঘন ভুরু, ঠক্কর খাওয়া নাক, সামনের দিকে বেরিয়ে থাকা থুতনি, সব মিলিয়ে মনে হয় এ লোক বারিনকে চিনতে পারলেই তার লোমশ হাত দিয়ে শার্টের কলার খামচে ধরে বলবে, আপনিই সেই লোক না যিনি 64-এ আমার ঘড়ি চুরি করেছিলেন? স্কাউন্ডেল, এই 9 বছর ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি আমি। আজ আমি তোমার। বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে। আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের লেখা বারিন ভৌমিকের ব্যায়াম। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। শুরু হচ্ছে বারিন ভৌমিকের ব্যায়াম। কন্ডাক্টরের নির্দেশ মতো ডি কামরায় ঢুকে বারিন ভৌমিক তার সুটকেসটা সিটের নিচে ঢুকিয়ে দিলেন। ওটা পথে খোলার দরকার হবে না, ছোট ব্যাগটা হাতের কাছে রাখা দরকার। চিরুনি, বুরুশ, টুথব্রাশ, দাড়ি কামানোর সরঞ্জাম, ট্রেনে পড়ার জন্য হ্যাডলি চেঞ্জের বই সবই রয়েছে ওই ব্যাগে। আর আছে থ্রোট পিলস। ঠান্ডা ঘরে ঠান্ডা লেগে গলা বসে গেলে কাল গান খুলবে না। চট করে একটা বড়ি মুখে পুড়ে দিয়ে বারিন ভৌমিক ব্যাগটাকে জানলার সামনে টেবিলটার উপরে রেখে দিলেন। দিল্লিগামী ভেস্টিবিউল ট্রেন ছাড়তে আর মাত্র 7 মিনিট বাকি, অথচ তার কামরায় আর প্যাসেঞ্জার নেই কেন? এতখানি পথ কি তিনি একা যাবেন? এতটা সৌভাগ্য কি তার হবে? এই যে একেবারে আয়েশের পরা কাজটা। অবস্থাটা কল্পনা করে বারিন ভৌমিকের গলা থেকে আপনি একটা গানের কলি বেরিয়ে পড়ল। বারিন ভৌমিক জানলা দিয়ে বাইরে হাওড়া স্টেশন প্ল্যাটফর্মের জনস্রোতের দিকে চাইলেন। দুটি ছোকরা তার দিকে চেয়ে পরস্পরে কি যেন বলা বলি করছে। বারিনকে চিনেছে তারা, অনেকেই চেনে। অন্তত কলকাতা শহরের এবং অনেক বড় বড় মফস্বল শহরের অনেকেই শুধু তার কণ্ঠস্বর নয়, তার চেহারার সঙ্গেও পরিচিত। প্রতি মাসেই 5-7টা ফাংশনে তার ডাক পড়ে। বারিন ভৌমিক গাইবেন নজরুল গীতি ও আধুনিক। খ্যাতি ও অর্থ দুই এখন বারিন ভৌমিকের হাতের মুঠোয়। অবশ্য এটা হয়েছে বছর 5 হলো। তার আগে কয়েকটা বছর তাকে বেশ, যাকে বলে, স্ট্রাগলই করতে হয়েছে। গানের জন্য নয়, গাইবার ক্ষমতাটা তার সহজাত। কিন্তু শুধু গাইলেই তো আর হয় না, তার সঙ্গে চাই কপাল জোর, আর চাই ব্যাকিং। 1967 সালে 19 পল্লীর পুজো প্যান্ডেলের ভোলাদা ভোলা বাড়ুজ্জে তাকে দিয়ে যদি না জোর করে বসিয়া বিজনে গানখানা গাওয়াতেন। বারিন ভৌমিকের দিল্লি যাওয়াটাও এই গানেরই দৌলতে। দিল্লির বেঙ্গলি অ্যাসোসিয়েশনে তাকে ফার্স্ট ক্লাসের খরচ দিয়ে নিয়ে যাচ্ছে তাদের জুবিলি অনুষ্ঠানে নজরুল গীতি পরিবেশনের উদ্দেশ্যে। থাকার ব্যবস্থা অ্যাসোসিয়েশনই করবে। 2 দিন দিল্লিতে থেকে তারপর আগ্রা, ফতেপুর, সিকরি দেখে ঠিক 7 দিন পরে আবার কলকাতায় ফিরবেন বারিন ভৌমিক। তারপর পুজো পড়ে গেলে তার আর অবসর নেই। প্রহরে প্রহরে হাজিরা দিতে হবে গানের আসরে, শ্রোতাদের কানে মধুবর্ষণ করার জন্য। আপনার লাঞ্চের অর্ডারটা স্যার। কন্ডাক্টর গার্ড এসে দাঁড়িয়েছেন। কি পাওয়া যায়? আপনি নন ভেজিটেরিয়ান তো? দেশি খাবেন না ওয়েস্টার্ন স্টাইল খাবেন? তা দেশি হলে আপনার
বারিন নিজের পছন্দ মতো লাঞ্চের অর্ডার দিয়ে সবেমাত্র একটি সিগারেট ধরিয়েছেন, এমন সময় আরেকটি প্যাসেঞ্জার এসে কামরায় ঢুকলেন এবং ঢোকার সঙ্গে সঙ্গে দিল্লির গাড়ি গা ঝাড়া দিয়ে তার যাত্রা শুরু করলো। নবাগত যাত্রীটির সঙ্গে চোখাচোখি হতেই তাকে চেনা মনে হওয়ায় বারিনের মুখে একটা হাসির আভাস দেখা দিয়ে আগন্তুকের দিক থেকে কোনো সাড়া না পেয়ে মুহূর্তেই মিলিয়ে গেল। বারিন কি তাহলে ভুল করলেন? ছি ছি ছি, এই অবিবেচক বোকা হাঁচটার কি দরকার ছিল? কি অপ্রস্তুত! মনে পড়ল একবার রেসের মাঠে একটি ব্রাউন পাঞ্জাবি পরা প্রৌঢ় ভদ্রলোককে পিছন দিক থেকে কী খবর ত্রিদীপদা বলে পিঠে একটা প্রচণ্ড চাপড় মারার পর মুহূর্তেই বারিন বুঝেছিলেন যে তিনি আসলে ত্রিদীপদা নন। এই লজ্জাকর ঘটনার স্মৃতি তাকে অনেক দিন ধরে যন্ত্রণা দিয়েছিল। মানুষকে অপদস্থ করার জন্য কত রকম ফাঁদ যে চারিদিকে ছড়িয়ে রয়েছে। বারিন ভৌমিক আরেকবার আগন্তুকের দিকে দৃষ্টি দিলেন। ভদ্রলোক স্যান্ডেল খুলে সিটের ওপর পা ছড়িয়ে বসে সদ্য কেনা ইলাস্ট্রেটের উইকলিটা নেড়েচেড়ে দেখছেন। কি আশ্চর্য! আবার মনে হচ্ছে তিনি লোকটিকে আগে দেখেছেন। নিমিষের দেখা নয়, তার চেয়ে অনেক বেশিক্ষণের দেখা। কিন্তু কবে, কোথায়? ঘন ভুরু, সরু গোঁফ, পমেট দিয়ে পলিশ করা চুল, কপালের ঠিক মাঝখানে একটা ছোট্ট আঁচিল। এই মুখ তার চেনা, নিশ্চয়ই চেনা। তিনি যখন সেন্ট্রাল টেলিগ্রাফে চাকরি করতেন তখনকার চেনা কি? কিন্তু একতরফা চেনা হয় কি করে? তার হাবভাব দেখে মনে হয় না যে তিনি কোশমিনকালেও বারিন ভৌমিককে দেখেছেন। আপনার লাঞ্চের অর্ডারটা? আবার কন্ডাক্টর গার্ড, বেশ হাসি খুশি হৃষ্টপুষ্ট অমায়িক ভদ্রলোকটি। আগন্তুক বললেন, আরে শুনুন, লাঞ্চ তো হলো, আগে এক কাপ চা হবে কি? অবশ্যই হবে। শুধু একটা কাপ আর লিকার দিলেই হবে, আমি রটি খাই। বারিন ভৌমিকের হঠাৎ মনে হলো তার তলপেট থেকে নাড়ি ভুড়ি সব বেরিয়ে গিয়ে জায়গাটা একদম খালি হয়ে গেছে। আর তারপরেই মনে হলো তার হৃৎপিণ্ডটা হঠাৎ হাত পা গজিয়ে ফুসফুসের খাঁচারের মধ্যে লাফাতে শুরু করেছে। শুধু গলার স্বর নয়, ওই গলার স্বরে বিশেষভাবে বিশেষ জোর দিয়ে বলা শুধু একটি কথা, রটি। ব্যাস, ওই একটি কথা বারিন ভৌমিকের মনে সমস্ত অনিশ্চয়তাকে এক ধাক্কায় দূর করে দিয়ে সেই জায়গায় একটি স্থির প্রত্যয়কে এনে বসিয়ে দিয়েছে। বারিন যে এই ব্যক্তিটিকে শুধু দেখেছেন তা নয়, তার সঙ্গে ঠিক এই একইভাবে দিল্লিগামী ট্রেনের প্রথম শ্রেণীর শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় মুখোমুখি বসে এক টানা প্রায় 8 ঘন্টা ভ্রমণ করেছেন। তিনি নিজে যাচ্ছিলেন পাটনা, তার আপন মামাতো বোন শিপ্রার বিয়েতে। তার 3 দিন আগে রেসের মাঠে ট্রেবল টোটে একসঙ্গে 7,500 টাকা জিতে তিনি জীবনের প্রথমবার প্রথম শ্রেণীতে ট্রেনে চড়ার লোভ সামলাতে পারেননি। তখনও তার গাইয়ে হিসেবে নাম হয়নি। ঘটনাটা ঘটে 64-এ, 9 বছর আগে। ভদ্রলোকের পদবিটাও যেন আবছা আবছা মনে পড়ছে। চ দিয়ে চৌধুরী, চক্রবর্তী না চ্যাটার্জি। কন্ডাক্টর গার্ড লাঞ্চের অর্ডার নিয়ে চলে গেলেন। বারিন অনুভব করলেন তিনি আর এই লোকটার মুখোমুখি বসে থাকতে পারছেন না। বাইরে করিডোরে গিয়ে দাঁড়ালেন। দরজার মুখ থেকে 5 হাত ডাইনে, চয়ের দৃষ্টির বেশ কিছুটা বাইরে
কোইন্সিডেন্সের বাংলা বাড়িন ভৌমিক জানেন না, কিন্তু এটা জানেন যে প্রত্যেকেরই জীবনেই ওই জিনিসটা বার কয়েক ঘটে থাকে। কিন্তু তা বলে এইরকম কোইন্সিডেন্স? কিন্তু চ কি তাকে চিনেছেন? না চেনার দুটো কারণ থাকতে পারে। এক, হয়তো চয়ের স্মরণশক্তি কম, আর দুই, হয়তো এই 9 বছর বাড়িনের চেহারার অনেক পরিবর্তন হয়েছে। জানলা দিয়ে বাইরে চলমান দৃশ্যের দিকে দেখতে দেখতে বাড়িন ভাবতে চেষ্টা করলেন তার 9 বছর আগের চেহারার সঙ্গে আজকের চেহারার কী তফাৎ থাকতে পারে। ওজন বেড়েছে অনেক, সুতরাং অনুমান করা যায় তার মুখটা আরও ভরেছে। আর কি, চশমা ছিল না, চশমা হয়েছে। গোঁফ, কবে থেকে গোঁফ কামিয়ে ফেলেছেন তিনি? হ্যাঁ, মনে পড়েছে, খুব বেশি দিন নয়। হাজরা রোডের সেই সেলুন, একটা নতুন ছোকরা নাপিত দুপাশের গোঁফ মিলিয়ে কাটতে পারল না। বাড়ির নিজে ততটা খেয়াল করেনি, কিন্তু আপিসের সেই গোঁফ পেয়ে লিফটম্যান সুখদেও থেকে শুরু করে 62 বছরের বুড়ো ক্যাশিয়ার কেশবাবু পর্যন্ত যখন সেই নিয়ে মন্তব্য করলেন, তখন বাড়ির মরিয়া হয়ে তার স্বাদের গোঁফটি কামিয়ে ফেলেন। সেই থেকে আর রাখেননি। এটা 4 বছর আগের ঘটনা। গোঁফ বাদ, গালে মাংস যোগ, চোখে চশমা যোগ। বাড়িন খানিকটা নিশ্চিন্ত হয়ে আবার কামরায় এসে ঢুকলেন। বেয়ারা একটা ট্রেতে চায়ের কাপ আর টি পট চয়ের সামনে পেতে দিয়ে চলে গেল। বাড়িনও পানির প্রয়োজন বোধ করছিলেন, সে ঠান্ডা হোক বা গরম হোক, কিন্তু বলতে গিয়েও বললেন না। গলার স্বরে যদি চিনে ফেলে, আর চিনলে পরে যে কি হতে পারে সেটা বাড়িন কল্পনাও করতে চান না। অবশ্য সবই নির্ভর করে চ কীরকম লোক তার ওপর। যদি অনিমেষদার মতন হন তাহলে বাড়ির নিস্তার পেতেও পারেন। একবার বাসে একটা লোক অনিমেষদার পকেট হাতড়াচ্ছিল। টের পেয়েও লজ্জায় তিনি কিছু বলতে পারেননি। মানিব্যাগ সমেত 4টি 10 টাকার কড়কড়ে নোট তিনি পকেট মাটিকে প্রায় একরকম দিয়েই দিয়েছিলেন। পরে বাড়িতে এসে বলেছিলেন, হে পাবলিক বাসে এক গাড়ি লোকের ভেতর একটা সিন হবে, আর তার মধ্যে একটা প্রমিনেন্ট পার্ট নেব আমি, এই হতে দেওয়া যায় না। এই লোক কি সেই রকম? না হওয়াটাই স্বাভাবিক, কারণ অনিমেষদের মতো লোক বেশি হয় না। তাছাড়া চেহারা দেখেও মনে হয় এই লোক সেরকম নয়। ওই ঘন ভুরু, ঠক্কর খাওয়া নাক, সামনের দিকে বেরিয়ে থাকা থুতনি, সব মিলিয়ে মনে হয় এ লোক বাড়িনকে চিনতে পারলেই তার লোমশ হাত দিয়ে শার্টের কলার খামচে ধরে বলবে, আপনিই সেই লোক না যিনি 64-এ আমার ঘড়ি চুরি করেছিলেন? স্ক্রাউন্ডেল, এই 9 বছর ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি আমি, আজ আমি তোমার। আর ভাবতে পারলেন না বাড়িন ভৌমিক। এই ঠান্ডা কামরাতেও তার কপাল ঘেমে উঠেছে। রেলওয়ে রেকশনে মোড়া বালিশ মাথায় দিয়ে তিনি শটান সিটের ওপর শুয়ে পড়ে বাঁ হাতটা দিয়ে চোখটা ঢেকে নিলেন। চোখ দেখেই সবচেয়ে সহজে মানুষকে চিনতে পারা যায়। বাড়িনও প্রথমে চোখ দেখেই চোখে চিনতে পেরেছিলেন। প্রত্যেকটা ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তার মনে পড়ছে। শুধু চয়ের ঘড়ি চুরির ঘটনা নয়, সেই ছেলে বয়সে যার যা কিছু চুরি করেছেন সব তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। এক এক সময় খুবই সামান্য সে জিনিস, হয়তো একটা সাধারণ ডট পেন, কিংবা একটা সস্তা ম্যাগনিফাইং গ্লাস, অথবা ছেলেদের একজোড়া হাড়ের কাফলিংস, যেটার কোনো প্রয়োজন ছিল না বাড়িনের, কোনোদিন ব্যবহারও করেননি। চুরির কারণ এই যে সেগুলো হাতের কাছে ছিল এবং সেগুলো অন্যের জিনিস। 12 বছর বয়স থেকে শুরু করে 25 বছর পর্যন্ত কমপক্ষে 50টা পরের জিনিস বাড়িন ভৌমিক
কোনো না কোনো উপায় আত্মসাৎ করে নিজের ঘরে নিজের কাছে এনে রেখেছেন। একে চুরি ছাড়া আর কি বলা যায়? চোরের সঙ্গে তফাৎ শুধু এই, চোর চুরি করে অভাবের তাড়নায়, আর তিনি করেছেন অভ্যাসের বশে। লোকে তাকে কোনোদিন সন্দেহ করেনি, তাই কোনোদিন ধরাও পড়তে হয়নি। বারিন জানেন যে এইভাবে চুরি করাটা একটা ব্যারাম বিশেষ। একবার কথার ছলে এক ডাক্তার বন্ধুর কাছে তিনি ব্যারামের নামটাও জেনে নিয়েছিলেন, কিন্তু এখন মনে পড়ছে না। তবে 9 বছর আগে জয়ের ঘড়ি নেওয়ার পর থেকে আজ অবধি এই কাজটা বারিন আর কখনো করেননি। এমনকি করার সেই সাময়িক অথচ প্রবল আকাঙ্ক্ষাটাও অনুভব করেননি। বারিন জানেন যে এই উৎকট রোগ থেকে তিনি মুক্ত পেয়েছেন। তার অন্যান্য চুরির সঙ্গে ঘড়ি চুরির একটা তফাৎ ছিল এই যে ঘড়িটায় তার সত্যিই প্রয়োজন ছিল। রিস্ট ওয়াচ নয়, সুইজারল্যান্ডের তৈরি একটি ভারী সুন্দর ট্রাভেলিং ক্লক। একটা নীল চতুষ্কোণ বাক্স। তার ঢাকনাটা খুললেই ঘড়িটা বেরিয়ে এসে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। অ্যালার্ম ঘড়ি, আর সেই অ্যালার্মের শব্দ এতই সুন্দর যে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কান জুড়িয়ে যায়। এই 9 বছর সমানে সেটা ব্যবহার করেছেন বারিন ভৌমিক। তিনি যেখানেই গেছেন সেখানেই সঙ্গে গেছে ঘড়ি, আর আজকেও সেই ঘড়ি তার সঙ্গে আছে। জানলার সামনে ওই টেবিলের ওপর রাখা ব্যাগের মধ্যে। কতদূর যাবেন? বারিন তড়িৎ পৃষ্ঠের মতো চমকে উঠলেন। লোকটা তার সঙ্গে কথা বলছে, তাকে প্রশ্ন করছে। দিল্লি। আগে দিল্লি। প্রথমবার অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়ে একটু বেশি আস্তে উত্তর দিয়ে ফেলেছেন বারিন। আপনার কি ঠান্ডায় গলা বসে গেল নাকি? না, ওটা হয় মাঝে মাঝে। অ্যাকচুয়ালি এয়ার কন্ডিশনের একমাত্র লাভই হচ্ছে ধুলোর হাত থেকে রেহাই পাওয়া, না হলে আমি এমনি ফার্স্ট ক্লাসেই যেতুম। বারিন চুপ। পারলে তিনি চয়ের দিকে তাকান না, কিন্তু চ তার দিকে দেখছে কিনা সেটা জানার দুর্নিবার কৌতূহলী তার দৃষ্টি বারবার ভদ্রলোকের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু চ নিরুদ্বিগ্ন, নিশ্চিন্ত। অভিনয় কি সেটা বারিন জানে না। সেটা জানতে হলে লোকটিকে আরও ভালো করে জানা দরকার। বারিন যেটুকু জানেন সেটা তার গতবারের জানা। এক হলো দুধ চিনি ছাড়া চা পানের অভ্যাস, আর এক হলো স্টেশন এলেই নেমে গিয়ে কিছু না কিছু খাবার জিনিস কিনে আনা। নোনতা জিনিস, মিষ্টি নয়। মনে আছে গতবার বারিন ভৌমিকের অনেক রকম মুখরোচক জিনিস খাওয়া হয়ে গিয়েছিল চয়ের দৌলতে। এছাড়া তার চরিত্রের আরেকটা দিক প্রকাশ পেয়েছিল পাটনা স্টেশনের কাছাকাছি এসে। এটার সঙ্গে ঘড়ির ব্যাপারটা জড়িত, তাই ঘটনাটা বারিনের স্পষ্ট মনে আছে। সেবার গাড়িটা ছিল অমৃতসর মেল। পাটনা পৌঁছাবে ভোর 5টায়। কন্ডাক্টর এসে 4:30টায় তুলে দিয়েছিলেন বারিনকে। চও আজ জাগা, যদিও তিনি যাচ্ছেন দিল্লি। গাড়ি স্টেশনে পৌঁছাবার ঠিক 3 মিনিট আগে হঠাৎ ঘ্যাঁচ করে থেমে গেল। ব্যাপার কি? লাইনের উপর দিয়ে ল্যাম্প ও টর্চের ছুটোছুটি দেখে মনে হলো কোনো গোলমাল হয়েছে। শেষটায় গার্ড এসে বললেন একটা বুড়ো নাকি লাইন পার হতে গিয়ে ইঞ্জিনে কাটা পড়েছে, তার লাশ সরালেই গাড়ি চলবে। খবরটা পাওয়া মাত্র ভারী উত্তেজিত হয়ে স্লিপিং স্যুট পরেই অন্ধকারে নেমে চলে গেলেন ব্যাপারটা চাক্ষুষ দেখে আসতে। এই সুযোগই বারিন তার বাক্স থেকে ঘড়িটা বার করে নেন। সেই রাত্রি চকে দেখেছিলেন সেটাই দম দিতে। লৌভ যে লাগেনি তা নয়, তবে সুযোগের অভাব হবে জেনে
ঘড়ির চিন্তা মন থেকে দূর করে দিয়েছিলেন। সেই মুহূর্তে অপ্রত্যাশিতভাবে সেই সুযোগ এসে পড়তে সেই লোক এমনভাবে মাথাচাড়া দিয়ে ওঠে যে বাঙ্কের উপর অন্য একটা ঘুমন্ত প্যাসেঞ্জার থাকা সত্ত্বেও তিনি ঝুঁকি নিতে দ্বিধাবোধ করেননি। কাজটা করতে তার লাগে মাত্র 15-20 সেকেন্ড। ফিরলেন প্রায় 5 মিনিট পরে। হরিবোল ব্যাপার, ভিখিরি, ধর একদিকে মুড়ো একদিকে, সামনে কাউ ক্যাচার থাকতে কাটা যে কেন পড়ে বুঝতে পারি না মশাই। ওটার উদ্দেশ্যই তো লাইনে কিছু পড়লে সেটাকে ঠেলে বাইরে ফেলে দেওয়া। পাটনায় নেমে স্টেশন থেকে বেরিয়ে মেজু মামার মোটরে ওঠার সঙ্গে সঙ্গেই বাড়ির ভৌমিকের তলপেটের অস্বস্তিটা ম্যাজিকের মতো উবে যায়। তার মন বলে, ঘড়ির মালিকের সঙ্গে এতকাল যে ব্যবধান ছিল, কেউ কারোর নাম শোনেননি, কেউ কাউকে দেখেনি। গত 8 ঘন্টার আকস্মিক সান্নিধ্যের পর আবার সেই ব্যবধান এসে পড়েছে। এরপর আবার কোনোদিন পরস্পরের দেখা হওয়ার সম্ভাবনা কোটিতে 1, কিংবা হয়তো তার চেয়েও কম। কিন্তু এই তিল প্রমাণ সম্ভাবনাই যে 9 বছর পরে হঠাৎ সত্যে পরিণত হবে, সেটা কে জানত? বাড়িন মনে মনে বললেন, এই ধরনের ঘটনা থেকেই মানুষ কুসংস্কারের জালে জড়িয়ে পড়ে। আপনি কি দিল্লির বাসিন্দা না কলকাতার? বাড়িনের মনে পড়ল সেবারও লোকটা থেকে নানা রকম প্রশ্ন করেছিলেন। এই গায়ে পড়া আলাপ করার বাতিকটা বাড়িনের পছন্দ নয়। কলকাতা, বাড়িন জবাব দিলেন। তার অজান্তেই তার স্বাভাবিক গলার স্বরটা বেরিয়ে পড়েছে। বাড়িন নিজেকে ধিক্কার দিলেন। ভবিষ্যতে তাকে আরও সতর্ক হতে হবে। কিন্তু এই কি, ভদ্রলোক তার দিকে এভাবে একদৃষ্টে চেয়ে রয়েছেন কেন? হঠাৎ এই কৌতূহলের কারণ কি? বাড়িন অনুভব করলেন তার নাড়ি আবার চঞ্চল হয়ে উঠেছে। আচ্ছা, আপনার কি রিসেন্টলি কোনো ছবি বেরিয়েছে কাগজে? বাড়িন বুঝলেন এই ব্যাপারে সত্য গোপন করা বুদ্ধিমানের কাজ হবে না। ট্রেনে অন্যান্য বাঙালি যাত্রী রয়েছে, তাদের মধ্যে কেউ না কেউ তাকে চিনে ফেললেও ফেলতে পারে। এর কাছে নিজের পরিচয়টা দিলে ক্ষতি কি? বরং বাড়িন যে একজন খ্যাতনামা ব্যক্তি, সেটা জানলে পরে 9 বছর আগে সেই ঘড়িচোরের সঙ্গে তাকে এক করে দেখার চয়ের পক্ষে আরও অসম্ভব হবে। বাড়িন পাল্টা প্রশ্ন করলেন, আপনি কোথায় ছবি দেখেছেন? আপনি গান করেন কি? হ্যাঁ, তাই একটু আধটু। আপনার নামটা? বারীন্দ্রনাথ ভৌমিক। তাই বলুন, বাড়িন ভৌমিক, তাই তো চেনা চেনা মনে হচ্ছিল। আপনি তো রেডিওতেও গেয়ে থাকেন মাঝে মাঝে। আগে হ্যাঁ। আমার স্ত্রী আপনার খুব বড় ভক্ত। দিল্লি যাচ্ছেন তা কি গানের ব্যাপারে? হ্যাঁ, বেশি ভেঙে বলবেন না বাড়িন। শুধু হ্যাঁ বা নাই যদি উত্তর হয় তবে তাই বলবেন। দিল্লিতে এক ভৌমিক আছে, ফিন্যান্সে, স্কটিশে পড়তো আমার সঙ্গে, নীতিশ ভৌমিক। আপনার কোনো ইয়েটিয়ে নাকি? এটিই বটে। বাড়িনের খুড়তুতো দাদা কড়া সাহেবী মেজাজের লোক, তাই বাড়িনের আত্মীয় হলেও সমগোত্রীয় নয়। আগে নাম আমি চিনি না। এখানে মিথ্যে বলাটাই শ্রেয় বিবেচনা করলেন বাড়িন। লোকটা এবার কথা বন্ধ করলে পারে। এত জেরা কেন রে বাবু? যাক, লাঞ্চ এসে গেছে। আশা করি কিছুক্ষণের জন্য প্রশ্নবাণ বন্ধ হবে। হলোও তাই। চপ ভোজন রসিক, একবার মুখে খাদ্য প্রবেশ করলে কথার রাস্তা যেন আপনা থেকেই বন্ধ হয়ে যায়। কিন্তু বাড়িন ভৌমিকের ভয় খানিকটা কেটে গেলেও একটা অস্বস্তি এখনও রয়ে গেছে। এখনও 20 ঘন্টার পথ বাকি। মানুষের স্মৃতিভাণ্ডার বড় আশ্চর্য জিনিস। কিসে খোঁচা মেরে কোন আদিকালের কোন স্মৃতিকে জাগিয়ে তুলবে তার কোনো ঠিক নেই। ওই যেমন রটি, বাড়িনের বিশ্বাস ওই বিশেষ কথাটা না শুনলে
সেই যে 9 বছর আগের ঘড়ির মালিক সে ধারণা কিছুতেই তার মনে বদ্ধমূল হতো না। সেরকম বাড়িনেরও কোনো কথায় বা কাজে যদি তার পুরনো পরিচয়টা চয়ের কাছে ধরা পড়ে যায়। এই সব ভেবে বাড়িন স্থির করলেন যে তিনি কথাও বলবেন না, কাজও করবেন না। খাওয়ার পর মুখের সামনে হ্যাডলি চেঞ্জের বইটা খুলে বালিশে মাথা দিয়ে শুয়ে রইলেন। প্রথম পরিচ্ছেদটা শেষ করে সাবধানে ঘাড় ফিরে দেখলেন যে ঘুমিয়ে পড়েছে। অন্তত দেখলে তাই মনে হয়। ইলাস্ট্রেটের উইকলিটা হাত থেকে মেঝেতে পড়ে গেছে, চোখ দুটো হাতে ঢাকা। বুকের ওঠানামা দেখে ঘুমন্ত লোকের স্বাভাবিক স্বচ্ছন্দ নিঃশ্বাস বলেই মনে হয়। বাড়ির জানলা দিয়ে বাইরের দিকে চাইলেন। মাঠ ঘাট গাছপালা খোলার বাড়ি মিলিয়ে বিহারের রুক্ষ দৃশ্য। জানলার ডবল কাচ ভেদ করে ট্রেনের শব্দ প্রায় পাওয়াই যায় না, যেন দূর থেকে শোনা অনেক মৃদঙ্গে একই সঙ্গে একই বোল তোলার শব্দ। এই শব্দের সঙ্গে এবার যোগ হয় আর একটি শব্দ, চয়ের নাক ডাকার। বাড়ির ভৌমিক অনেকটা নিশ্চিন্ত বোধ করলেন। নজরুলের একটা বাছাই করা গানের প্রথম লাইনটা গুনগুন করে দেখলেন। সকালের মতো অতটা মসৃণ না হলেও গলাটা তার নিজের গানে খারাপ লাগলো না। এবার বেশি শব্দ না করে গলাটা খাঁকড়ে তিনি গানটা আবার ধরলেন এবং ধরেই তৎক্ষণাৎ তাকে থেমে যেতে হলো। একটা চরম বিভীষিকাজনক শব্দ তার গলা শুকিয়ে দিয়ে কান বন্ধ করে দিয়েছে। ঘড়িতে অ্যালার্ম বাজার শব্দ। তার ব্যাগের মধ্যে রাখা সুইচ ঘড়িতে কেমন করে জানি অ্যালার্ম বেজে উঠেছে এবং বেজেই চলেছে। বাড়ির ভূমিকের হাত পা পেটের মধ্যে সিঁধিয়ে গেছে। তার দেহ কাষ্ঠবৎ। তার দৃষ্টি ঘুমন্ত চয়ের দিকে নিবদ্ধ। চয়ের হাত যেন একটু নড়ল। বাড়ির প্রমাদ করলেন। চয়ের ঘুম ভেঙেছে। চোখের ওপর থেকে হাত সরে এলো। গ্লাসটা বুঝি, ওটাকে নামিয়ে রাখুন তো, ভাইব্রেট করছে। বাড়ির ভৌমিক দেয়ালে লাগানো লোহার আংটার ভেতর থেকে গিলাসটা তুলতেই শব্দটা থেমে গেল। সেটা টেবিলে রাখার আগে তার ভেতরের জলটুকু খেয়ে গলাটা ভিজিয়ে তিনি খানিকটা আরাম পেলেন। তবু গানের অবস্থায় আসতে দেরি আছে। হাজারিবাগ রোডের কিছু আগে চা এলো। পরপর 2 পেয়ালা গরম চা খেয়ে এবং চয়ের কাছ থেকে আর কোনো রকম জেরা বা সন্দেহের কোনো লক্ষণ না পেয়ে বাড়িনের গলা আরও অনেকটা খোলসা হলো। বাইরে বিকেলের পড়ন্ত রোদ আর দূরের টিলার দিকে চেয়ে গাড়ির ছন্দের সঙ্গে ছন্দ মিলিয়ে একটা আধুনিক গানের খানিকটা গুনগুন করে গিয়ে আসন্ন বিপদের শেষ আশঙ্কাটুকু তার মন থেকে কেটে গেল। গয়াতে তার 9 বছর আগের অভ্যাস অনুযায়ী প্ল্যাটফর্মে নেমে সেলোফেন মোড়া 2 প্যাকেট চানাচুর কিনে এনে তার একটা বাড়ির ভৌমিককে দিলেন। বাড়ির দিব্যি তৃপ্তির সঙ্গে সেটা খেলেন। গাড়ি ছাড়ার মুখে সূর্য ডুবে গেল। ঘরের বাতিগুলো জ্বালিয়ে দিয়ে বলল, আমরা কি লেট রান করছি? আপনার ঘড়িতে কটা বাজে? এই প্রথম বাড়ির ভৌমিকের খেয়াল হলো যে চয়ের হাতে ঘড়ি নেই। ব্যাপারটা অনুধাবন করে তিনি বিস্মিত হলেন এবং হয়তো সে বিস্ময়ের খানিকটা তার চাহনিতে প্রকাশ পেল। পর মুহূর্তেই খেয়াল হলো চয়ের প্রশ্নের জবাব দেওয়া হয়নি। নিজের ঘড়ির দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে বললেন, 7:35। তাহলে তো মোটামুটি টাইমেই যাচ্ছি। হ্যাঁ।
আমার ঘড়িটা আজই সকালে HMT দিব্যি টাইম দিচ্ছিল। বিছানার চাদর ধরে এমন টান দিয়েছে যে ঘড়িটা একেবারে। বারিন চুপ, তটস্থ। ঘড়ির প্রসঙ্গ তার কাছে 16 আনা অপ্রীতিকর, অবাঞ্ছনীয়। আপনার কি ঘড়ি? HMT। ভালো সার্ভিস দিচ্ছে? আসলে আমার ঘড়ির লাকটাই খারাপ। বারিন ভৌমিক একটা হাই তুলে নিজেকে নিরুদ্বিগ্ন প্রতিপন্ন করার চেষ্টায় ব্যর্থ হলেন। তার অঙ্গ প্রত্যঙ্গের অসারতা চোয়াল পর্যন্ত পৌঁছে গেছে। মুখ খুলল না। শ্রবণ শক্তি লোপ পেলে তিনি সবচেয়ে খুশি হতেন, কিন্তু তা হওয়ার নয়। জয়ের কথা দিব্যি তার কানে প্রবেশ করছে। একটা সুইচ ঘড়ি জানেন, সোনার ট্রাভেলিং ক্লক, এই জিনিভা থেকে এনে দিয়েছিল আমার এক বন্ধু। 1 মাসও ব্যবহার করিনি। ট্রেনে যাচ্ছি দিল্লি, এই তাও বছর 8 আগে। এই যে আমি আপনি ট্রাভেল করছি, সেই রকমই একটা কামরায় আমরা দুজন, মানে আমি আর একটা ভদ্রলোক, বাঙালি। কি ডেয়ারিং ভেবে দেখুন। হয়তো বাথরুমে গিয়েছি, কি স্টেশন এসেছে, প্ল্যাটফর্মে নেমেছি, আর সেই ফাঁকে ঘড়িটাকে বেমালুম ঝেপে দিল। অথচ দেখে বোঝার জন্যেই ফার্স্ট ক্লাসে যাচ্ছে, দিব্যি ভদ্রলোকের মতন চেহারা। খুনটুন যে করে বসেনি এই ভাগ্যি আমার। তারপর থেকে তো ট্রেনেই চড়িনি। এবারও প্লেনেই যেতাম, কিন্তু এই পাইলটদের স্ট্রাইকটা দিল ব্যাগড়া করে। বারিন ভৌমিকের গলা শুকনো, ঠোঁটের চারপাশটা অবশ। অথচ তিনি বেশ বুঝতে পারছেন যে এতগুলো কথার পর কিছু না বললে অস্বাভাবিক হবে, এমনকি সন্দেহজনকও হতে পারে। প্রাণান্ত চেষ্টা করে, অসীম মনোবল প্রয়োগ করে অবশেষে কয়েকটি কথা বেরোলো মুখ দিয়ে। আপনি খোঁজ করেননি? আর খোঁজ? এইসব কি আর খোঁজ করে ফেরত পাওয়া যায়? তবে লোকটার চেহারা মনে রেখেছিলাম অনেক দিন, এখনও আবছা মনে পড়ে। এই মাঝারি রং, গোফ আছে, আপনার মতন হাইটটা হবে, কিন্তু রোগা। আর একটিবার যদি সাক্ষাৎ পেতুম তো বাপের নাম ভুলিয়ে দিতুম। এককালে বক্সিং করতুম জানেন, লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলুম। সে লোকটা 14 পুরুষের ভাগ্যি যে আর দ্বিতীয়বার আমার সামনে পড়েনি। ভদ্রলোকের নামটাও মনে পড়ে গেছে, চক্রবর্তী, পুলক চক্রবর্তী। আশ্চর্য, ওই বক্সিংয়ের কথাটা বলা মাত্র নামটা সিনেমার টাইটেলের মতো যেন চোখের সামনে দেখতে পেলেন বারিন ভৌমিক। গতবারও এই বক্সিং নিয়ে অনেক কথা বলেছিলেন পুলক চক্রবর্তী, কিন্তু নামটা জেনে কি হবে? ইনি তো আর কোনো অপরাধ করেননি। অপরাধী বারিন নিজে, আর সেই অপরাধের বোঝা দুর্বিষহ হয়ে উঠছে। সব স্বীকার করলে কেমন হয়? আর ঘড়িটা ফেরত দিলেই বা কেমন হয়? হাতের কাছে ব্যাগটা খুললেই তো দূর পাগল। এসব কী চিন্তাকে প্রশ্রয় দিচ্ছে বারিন ভৌমিক? নিজেকে চোর বলে পরিচয় দেবেন? প্রখ্যাত কণ্ঠশিল্পী তিনি না বলে পরের দ্রব্য নেওয়ার কথা স্বীকার করবেন? তার ফলে তার নাম যখন ধুলে লুটবে, তখন আর গানের ডাক আসবে কোত্থেকে? তার ভক্তের দলই বা কী ভাববে, কি বলবে? ইনি নিজেই যে সাংবাদিক নন বা সংবাদপত্রের সঙ্গে যুক্ত নন, তারই বা গ্যারেন্টি কোথায়? না, স্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না। হয়তো স্বীকার করার প্রয়োজনও নেই। পুলক চক্রবর্তী ঘন ঘন চাইছেন তার দিকে। আরও 16 ঘন্টা আছে দিল্লি পৌঁছতে। কোনো এক বিভৎস মুহূর্ত ফস করে চিনে ফেলার দীর্ঘ সুযোগ পড়ে আছে সামনে। আরে, এই তো সেই লোক। বারিন কল্পনা করলেন তার গোঁফ খসে পড়ে গেছে, গাল থেকে মাংস ঝরে গেছে, চোখ থেকে চশমা খুলে গেছে। পুলক চক্রবর্তী এক দৃষ্টে চেয়ে রয়েছে তার 9 বছর আগের চেহারাটার দিকে। তার ঈষৎ কটা চোখের দৃষ্টি ক্রমশ তীক্ষ্ণ হয়ে আসছে। তার ঠোঁটের কোণে ক্রূর হাসি ফুটে উঠছে।
বাছা ধান, পথে এসো এবার। একদিন বাদে বাগে পেয়েছি তোমায়। ঘুঘু দেখেছো, ফাত তো দেখনি। 10টা নাগাদ বাড়ির ভৌমিকের কাঁপুনি দিয়ে জ্বর এলো। গার্ডকে বলে তিনি একটি অতিরিক্ত কম্বল চেয়ে নিলেন। তারপর 2টি কম্বল একসঙ্গে পা থেকে নাক অবধি টেনে নিয়ে শুয়ে পড়লেন। পুলক চক্রবর্তী কামরার দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিলেন। বাতি নেভাতে গিয়ে বাড়িনের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, আপনাকে অসুস্থ বলে মনে হচ্ছে, ওষুধ খাবেন? ভালো বড়ি আছে আমার কাছে, দুটো খেয়ে নিন না। এয়ার কন্ডিশনিংয়ের অভ্যাস নেই বোধহয়। ভৌমিক বড়ি খেলেন। একমাত্র ভরসা যে ঘড়ি চোর বলে চিনতে পারলেও তাকে অসুস্থ দেখে অনুকম্পবশত পুলক চক্রবর্তী কঠিন শাস্তি থেকে বিরত হবেন। একটা ব্যাপার তিনি ইতিমধ্যে স্থির করে ফেলেছেন, পুলক তাকে চিনতে না পারলেও কাল দিল্লি পৌঁছবার আগে কোনো এক সুযোগে সুইচ ঘড়িটা তার আসল মালিকের বাক্সের মধ্যে চালান দিতে হবে। যদি সম্ভব হয় তো মাঝরাত্রি কাজটা সারা যেতে পারে, কিন্তু জ্বরটা না কমলে কম্বলের তলা থেকে বেরোনো সম্ভব হবে না। এখনও মাঝে মাঝে সমস্ত শরীর কেঁপে উঠছে। পুলক তার মাথার কাছে রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে রেখেছেন। তার হাতে খোলা একটা পেপার ব্যাগ বই। কিন্তু তিনি কি সত্যি পড়ছেন, না বইয়ের পাতায় চোখ রেখে অন্য কিছু চিন্তা করছেন? বইটা একভাবে ধরা রয়েছে কেন? পাতা উল্টোচ্ছেন না কেন? কতক্ষণ সময় লাগে পাশাপাশি 2টি পাতা পড়তে? এবার বাড়িন লক্ষ্য করলেন যে পুলকের দৃষ্টি বইয়ের পাতা থেকে সরে আসছে। তার মাথাটা ধীরে ধীরে পাশের দিকে ঘুরল। দৃষ্টি ঘুরে আসছে বাড়িনের দিকে। বাড়িন চোখ বন্ধ করলেন। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। এখনই কি পুলক চেয়ে আছে তার দিকে? খুব সাবধানে চোখের পাতা দুটোকে যত সামান্য ফাঁক করলেন বাড়িন, আবার তৎক্ষণাৎ বন্ধ করে নিলেন। পুলক শটান চেয়ে আছেন তার দিকে। বাড়িন অনুভব করলেন তার বুকের ভিতরে সেই ব্যাঙটা আবার লাফাতে শুরু করেছে। পাঁজরার হাড়ে আবার ধাক্কা পড়ছে ধুকপুক করে। দাদরার ছন্দ ট্রেনের চাকার গম্ভীর ছন্দের সঙ্গে সেই ছন্দ মিলিয়ে যাচ্ছে। একটা মৃদু খচ শব্দের সঙ্গে চোখ বন্ধ অবস্থাতেই বাড়িন বুঝতে পারলেন যে কামরার শেষ বাতিটাও নিভে গেছে। এবার সাহস পেয়ে চোখ খুললেন বাড়িন। দেখলেন যে দরজার পর্দার ফাঁক দিয়ে আসা ক্ষীণ আলো কামরার অন্ধকারটাকে জমাট বাঁধতে দেয়নি। সেই আলোয় দেখা গেল পুলক চক্রবর্তী তার হাতের বইটা বাড়িনের ব্যাগের পাশে রাখলেন। তারপর কম্বলটাকে একেবারে থুতনি অবধি টেনে নিয়ে পাশ ফিরে বাড়িনের মুখোমুখি হয়ে একটা সশব্দ হাই তুললেন। বাড়িন ভৌমিক টের পেলেন তার হৃদস্পন্দন ক্রমে স্বাভাবিক হয়ে আসছে। কাল সকালে পুলকের ট্রাভেলিং ক্লক তার নিজের ব্যাগ থেকে পুলকের স্যুটকেসের জামা কাপড়ের তলায় চালান দিতে হবে। স্যুটকেসের চাবি লাগানো নেই। একটুক্ষণ আগেই পুলক স্লিপিং স্যুট বার করে পড়েছে। বাড়িনের কাঁপুনি বন্ধ হয়ে গেছে। বোধহয় ওষুধে কাজ হয়েছে। কী ওষুধ দিলেন ভদ্রলোক? নামটা তো জিজ্ঞেস করা হয়নি। অসুস্থতার ফলে দিল্লির সঙ্গীত রসিকদের বাহবা থেকে যাতে সঞ্চিত না হন সেই আশায় পুলক চক্রবর্তীর দেওয়া বড়ি গিলেছেন তিনি। কিন্তু এখন মনে হচ্ছে না, এসব চিন্তাকে প্রশ্রয় দেবেন না তিনি। গিলাসের টুনটুনিকে অ্যালার্ম ক্লক ভেবে কী অবস্থায় না হয়েছিল। এসবের জন্য দায়ী তার অপরাধবোধ, জর্জরিত অসুস্থ মন।
কাল সকালে তিনি এর প্রতিকারের ব্যবস্থা করবেন। মন খোলসা না হলে গলা খুলবে না, গান বেরোবে না। বেঙ্গলি অ্যাসোসিয়েশন। চায়ের সরঞ্জামের টুকটাক শব্দে বাড়িন ভৌমিকের ঘুম ভাঙল। বেয়ারা এসেছে ট্রে নিয়ে, চা, রুটি, মাখন, ডিমের অমলেট। এসব তার চলবে কি? জ্বর কি এখনও আছে? না, নেই। শরীর ঝরঝরে হয়ে গেছে। মোক্ষম ওষুধ দিয়েছিলেন পুলক চক্রবর্তী। ভদ্রলোকের প্রতি একটা কৃতজ্ঞতা ভাব জেগে উঠল বাড়িনের মনে। কিন্তু তিনি কোথায়? বাথরুমে বোধ হয়, নাকি করিডোরে? বেয়ারা চলে যাওয়ার পর বাড়ির বাইরে বেরোলেন। করিডোর খালি। ভদ্রলোক কতক্ষণ হলো বাথরুমে গেছেন? একটা চান্স নেওয়া যায় কি? বাড়ির চান্সটা নিলেন বটে, কিন্তু সফল হলেন না। ব্যাগ থেকে ঘড়ি বার করে পুলক চক্রবর্তী সুটকেস টেনে বার করার জন্য নিচু হতে না হতেই ভদ্রলোক তোয়ালে ও খড়ি সরঞ্জাম হাতে কামরায় এসে ঢুকলেন। বাড়িন ভৌমিক তার ডান হাতটা মুঠো করে সোজা হয়ে দাঁড়ালেন। কেমন আছেন? অলরাইট? হ্যাঁ, এটা চিনতে পারছেন? বাড়িন তার মুঠো খুলে ঘড়ি সমেত হাতটা পুলকের সামনে ধরলেন। তবে মনে একটা আশ্চর্য দৃঢ়তা এসছে। চুরির ব্যারাম তিনি অনেক দিন আগে কাটিয়ে উঠেছেন, কিন্তু এই যে লুকোচুরি, সেটাও তো চুরি। এই ঢাক ঢাক, গুড় গুড়, কিন্তু করছি করছি ভাব, এই তলপেট খালি, গলা শুকনো, কান গরম, বুক ধুকপুক, এটাও তো এক রকমের ব্যারাম। এটাকে কাটিয়ে না উঠলে নিস্তার নেই, স্বস্তি নেই। পুলক চক্রবর্তী হাতের তোয়ালের একটা অংশ তার ডান হাতের তর্জনীর সাহায্যে সবেমাত্র কানের মধ্যে খোঁচাচ্ছিলেন। এমন সময় বাড়িনের হাতে ঘড়িটা দেখে হাত তার কানেই রয়ে গেল। বাড়িন বললেন, আমি সেই লোক। মোটা হয়েছি, গোঁফটা কামিয়েছি, আর চশমা নিয়েছি। আমি পাটনা যাচ্ছিলাম, আপনি দিল্লি 64-এ। সেই যে একটি লোক কাটা পড়ল, আপনি দেখতে নামলেন, সেই সুযোগেই আমি ঘড়িটা নিয়ে নিই। পুলকের দৃষ্টি এখন ঘড়ি থেকে সরে গিয়ে বাড়িনের চোখের ওপর নিবদ্ধ হলো। বাড়িন দেখলেন তার কপালের মাঝখানে, নাকের উপর দুটো সমান্তরাল খাঁজ। চোখের সাদা অংশটা অস্বাভাবিক রকম প্রকট। ঠোঁট দুটো ফাঁক হয়ে গিয়ে কিছু বলার জন্য তৈরি হয়েও কিছু বলতে পারছেন না। বাড়িন বলে চললেন, আসলে ওটা আমার একটা ব্যারাম, জানেন। মানে আমি আসলে চোর নই। ডাক্তারিতে এর একটা নাম আছে, এখন মনে পড়ছে না। সে যাই হোক, এখন আমি একেবারে নর্মাল। ঘড়িটা একদিন ছিল, ব্যবহার করেছি, আজও সঙ্গে রয়েছে। আপনার সঙ্গে দেখা হয়ে গেল প্রায় মিডলের মতো, তাই আপনাকে ফেরত দিচ্ছি। আশা করি আপনার মনে কোনো থাকবে না। পুলক চক্রবর্তী একটা অস্ফুট থ্যাঙ্কস ছাড়া আর কিছু বলতে পারলেন না। তার হারানো ঘড়ি তার নিজের কাছে ফিরে এসেছে। হতভম্বভাবে সেটি হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। বাড়িন তার ব্যাগ থেকে দাঁতের মাজন, টুথব্রাশ ও দাড়ি কামানো সরঞ্জাম বার করে তোয়ালেটা র্যাক থেকে নামিয়ে নিয়ে কামরার দরজা দিয়ে বেরিয়ে গেলেন। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে নজরুলের কত রাতি পোহায় বিফলে গানের খানিকটা গিয়ে বুঝলেন যে তার কণ্ঠের স্বাভাবিক সাবলীলতা তিনি ফিরে পেয়েছেন। ফাইন্যান্সের এনসি ভৌমিককে টেলিফোনে পেতে প্রায় 3 মিনিট সময় লাগলো। শেষে একটা পরিচিত গম্ভীর কণ্ঠে শোনা গেল, হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে? নীতিশ দা, আমি ভোঁদু। কি রে, তুই এসে গেছিস? আজ যাবো তোর গলাবাজি শুনতে। তুই একটা কেউ কেটা হয়ে গেলি শেষটায়।
ভাবা যায় না। যাক, কি খবর বল? হঠাৎ নীতিশদাকে মনে পড়লো কেন? ইয়ে, পুলক চক্রবর্তী বলে কাউকে চিনতে? তোমার সঙ্গে নাকি স্কটিশে পড়তো, বক্সিং করতো। কে, ঝাড়ুদার? ও যে সব জিনিসপত্র ঝেড়ে দিত। ওর ফাউন্টেন পেন, লাইব্রেরির বই, কমন রুম থেকে টেবিল টেনিস ব্যাট। আমার প্রথম রনসানটা তো ওই ঝেড়েছিল। অথচ অভাব টভাব নেই, বাপ রিচ ম্যান। ওটা এক ধরনের ব্যারাম, জানিস তো? ব্যারাম? জানিস না? ক্লেপ্টোমোনিয়া। KLEPTOMONIA, ক্লেপ্টোমোনিয়া। টেলিফোনটা নামিয়ে রেখে বারিন ভৌমিক তার খোলা সুটকেসটার দিকে তাকালেন। হোটেলে এসে সুটকেস খুলতেই কিছু জিনিসের অভাব তিনি লক্ষ্য করেছেন। এক কার্টন 3 কাস্টলেস সিগারেট, একটা জাপানি বাইনোকুলার, 5টা 100 টাকার নোট সমেত একটা মানি ব্যাগ। ক্লেপ্টোমোনিয়া। বাড়ির নামটা জানতেন, কিন্তু ভুলে গিয়েছিলেন। আর ভুলবেন না। শুনলেন আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা বারিন ভৌমিকের ব্যারাম। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। বারিন ভৌমিকের চরিত্রে নীল, পুলক চক্রবর্তীর চরিত্রে সুমন, কন্ডাক্টরের চরিত্রে মোহন, নীতিশদার চরিত্রে নীল, সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল, সমগ্র পরিচালনায় মেঘা। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। এরকম নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন মিস্টেরিয়াস স্যাটারডে।